তাহলে আমরা আজকে পড়ব ধীবর বৃত্তান্ত, ক্লাস 9-এর পাঠ্যপুস্তক সাহিত্য মেলার অন্তর্গত। লিখেছেন মহাকবি কালিদাস। আগে আমরা কালিদাস সম্পর্কে কিছু কথা জেনে নেব। এটি আসলে একটি সংস্কৃত নাটক। মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞানম শকুন্তলম এই নাটকের একটি অংশ, ক্ষুদ্র অংশ, তার তর্জমা করে অর্থাৎ তার বঙ্গানুবাদ করে এটি আমাদের পাঠ্য হয়েছে। বঙ্গানুবাদ করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। এবার কেন বঙ্গানুবাদ করেছেন? কারণ এটি একটি সংস্কৃত নাটক ছিল। তো মহাকবি কালিদাস কে ছিলেন? মহাকবি কালিদাস ছিলেন রাজা বিক্রমাদিত্যের রাজসভায় যে নবরত্ন ছিল, সেই নবরত্ন যারা যারা ছিলেন তাদের এক রত্ন ছিলেন মহাকবি কালিদাস। সংস্কৃত সাহিত্যে বেদব্যাস বাল্মীকি অর্থাৎ রামায়ণের রচনাকার বাল্মীকি এবং মহাভারতের রচনাকার বেদব্যাসের পরেই যার কথা প্রথমেই আসে অর্থাৎ যার স্থান তারপরেই তিনি হলেন মহাকবি কালিদাস। কালিদাস সম্পর্কে তেমন কিছু আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করতে পারিনি। কিছু জনশ্রুতি আছে, লোকশ্রুতি আছে, অর্থাৎ লোকের মুখে অনেক গল্প আছে। সেই গল্পগুলির সত্যতা কতটা সেটা আমরা যাচাই করিনি বা আমরা জানি না। তবে যে জনশ্রুতি রয়েছে সেটা হচ্ছে কালিদাস প্রথম জীবনে ততটা জ্ঞানী ছিলেন না বা বুদ্ধিমান ছিলেন না। পরবর্তীকালে তিনি বুদ্ধির রপ্ত করেছেন বা তার জ্ঞান আহরণ করে মহাকবি হয়েছেন। এবার সেই প্রথম জীবনে অর্থাৎ তার যে মূর্খতা, যে বোকামি, এই সমস্ত কিছু নিয়েই আমরা ছোটবেলা থেকেই অনেক গল্প শুনে আসি, যা লোকমুখে যুগের পর যুগ ধরে যেটা জনশ্রুতি হয়ে রয়েছে। তবে সেই লোকমুখে শ্রুত যে কালিদাসের গল্প, সেই কালিদাস আর মহাকবি কালিদাস যে একই ব্যক্তি সেটাও আমরা দাবি করতে পারি না। যাই হোক, তবে ধরা যায় যে একই ব্যক্তি। এই কালিদাসের ব্যক্তিগত জীবন সম্পর্কে যেমন আমরা তেমন কিছু জানতে পারি না, সেরকম বহু বছর আগে তিনি তার সাহিত্য কীর্তি রেখে গেছেন। রাজা বিক্রমাদিত্যের রাজসভায় তিনি নবরত্নের একজন ছিলেন। তো সেই হিসেবে আমরা ধরতে পারি যে খ্রিস্টাব্দ 300 থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যেই তার জীবনকাল ছিল। অর্থাৎ কোনো 300 খ্রিস্টাব্দ থেকে 500 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময় তিনি তার জীবনকাল অতিবাহিত করেছেন। তো এই কালিদাসের যে লেখা, সেই লেখাগুলি ছিল মূলত নাটক এবং কাব্যগ্রন্থ, সংস্কৃত অবশ্যই। তো তিনি 3টি নাটক লিখেছিলেন: অভিজ্ঞানম শকুন্তলম এবং মালবিকাগ্নিমিত্র এবং বিক্রমবর্ষীয়ম। এই হচ্ছে তার 3টি নাটক। এবং তার কাব্যগ্রন্থ হচ্ছে 4টি। সেই 4টি কাব্যগ্রন্থকে আমরা আবার 2টি ভাগে ভাগ করতে পারি। 2টি হচ্ছে মহাকাব্য তুল্য, অর্থাৎ আমাদের মহাকাব্য রামায়ণ মহাভারত মহাকাব্য যতটা আমাদের কাছে মানে যে রসে বা যে রস আস্বাদন করা হয়, রামায়ণ মহাভারত পড়লে আমাদের যে অনুভূতি হয়, সেই অনুভূতির কাছাকাছি সমতুল্য হচ্ছে রঘুবংশম এবং কুমার সম্ভব। আর 2টি হচ্ছে খণ্ডকাব্য, মেঘদূতম যেটার নাম আমরা শুনেছি, আর ঋতুসংহার। এই 2টি হচ্ছে খণ্ডকাব্য। এছাড়াও তিনি রামায়ণ মহাভারতের বিভিন্ন টিকা, অলঙ্কার, ছন্দ এই সমস্ত কিছু বিশ্লেষণ করেছেন। তিনি 30 প্রকার ছন্দের ব্যবহার দেখিয়ে গেছেন। তো মহাকবি কালিদাস বহু যুগ ধরে অনেক
কবি সাহিত্যিককে প্রভাবিত করেছেন। তার মধ্যে একজন ছিলেন অবশ্যই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরও মহাকবি কালিদাসকে অনেক অনেক উঁচু স্থান দিয়েছিলেন, এবং বিশ্ব সাহিত্যেও কালিদাসের সেই স্থান কিন্তু রয়েছে। বহু যুগ আগে থেকে তিনি তার পাণ্ডিত্যের এমন স্বাক্ষর রেখে গেছেন যা আজও অবিস্মরণীয়। তো কালিদাসের এই অভিজ্ঞানম শকুন্তলম খুব বিখ্যাত নাটক, সংস্কৃত নাটক, এবং খুব উচ্চ দরের সংস্কৃত নাটক। তো এই অভিজ্ঞানম শকুন্তলম সর্বপ্রথম বঙ্গানুবাদ করেন বা অনুবাদ সাহিত্যের অন্তর্গত করেন। অর্থাৎ অনুবাদ সাহিত্য কাকে বলি? আমরা যে সাহিত্য অন্য কোনো ভাষায় ছিল সেটা বাংলা ভাষায় তর্জমা করা হয়। এই তর্জমা করাকে আমরা ভালোভাবে বলতে পারি যে অনুবাদ করেছেন, বা এই অনুবাদকেই অনুবাদ সাহিত্য বলা হয়। তো সেটা যে কোনো সাহিত্য থেকেই অনুবাদ হতে পারে। যেমন ধরো কেউ সংস্কৃত সাহিত্য থেকে বাংলায় তর্জমা করছেন, কেউ ফরাসি কোনো গল্প, উপন্যাস, নাটক সেটা তর্জমা করছেন বাংলায়, বিভিন্ন ভাষায়। তো এটাকে বলা হয় অনুবাদ সাহিত্য। তো এই অভিজ্ঞানম শকুন্তলম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তর্জমা করেছেন বা অনুবাদ করেছেন। আমাদের আজকের যে ধীবর বৃত্তান্ত অংশ অভিজ্ঞানম শকুন্তলমে, তার এই নাটকটি শুরু করার আগে আমরা কয়েকটি মানে তার পূর্ব কথাটা যদি একটু জানি তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। পূর্ব কথাটা কি? এই অভিজ্ঞানম শকুন্তলমের গল্প আমরা মোটামুটি সকলেই কিছু জানি। শকুন্তলা হচ্ছে দেবরাজ ইন্দ্রের রাজসভায় যে যারা নর্তকী ছিলেন বা নাচতেন, দেবতাদের মনোরঞ্জন করতেন, তাদের মধ্যে একজন ছিলেন মেনকা। সেই মেনকার সন্তান হচ্ছে শকুন্তলা। কিন্তু মেনকা শকুন্তলাকে তার নিজের কাছে রাখতে পারে না। তিনি কি করেন? তিনি শকুন্তলাকে কর্ণমুনির তপবনে ফেলে রেখে দিয়ে চলে যান। তো সেই তপবনেই কর্ণমুনির কাছেই শকুন্তলা বেড়ে ওঠে বা বড় হতে থাকে। শকুন্তলার দুই সখী ছিল, এক হচ্ছে অনুসুয়া আর এক হচ্ছেন প্রিয়ংবদা। তো এক সময় কোনো একটি বিশেষ কাজে কর্ণমুনি তপবন ছেড়ে বাইরে যান কাজের জন্য, কোনো একটি বিশেষ কাজের কারণে। তো সেই কার্যে কর্ণমুনি তপবন ছেড়ে চলে যাওয়ার পরে কি হয়, ওই তপবনে এক রাজার আগমন হয়, রাজা দুষ্যন্ত। দুষ্যন্ত এসে শকুন্তলার সঙ্গে তার আলাপচারিতা হয়, তাদের মধ্যে যোগাযোগ বাড়ে এবং একে অপরকে তাদের ভালো লাগে। এবং তারপরে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে বিবাহ করেন গান্ধর্ব মতে। গান্ধর্ব মতে বিবাহ করা মানে আকাশ, পাহাড়, নদী সবাইকে সাক্ষী রেখে বিবাহ করা। তো এই বিবাহের কিছুদিন পরে রাজার কাজ হয় বা কাজ আসে। তো রাজা তপবন ছেড়ে চলে যান কর্ণমুনির আগমনের আগেই, এবং বলেন যে কর্ণমুনি ফিরে এলে তিনি তার আশীর্বাদ এবং আদেশ সমস্ত কিছু নিয়ে তার স্ত্রীকে তার নিজের রাজ্যে নিয়ে যাবেন। কিন্তু এর মধ্যে রাজা তার রাজকার্যে এতটাই ব্যস্ত হয়ে যান, তিনি এখানে আসতে পারেন না, এবং তিনি কোনো খবরও কাউকে দিয়ে কোনো খবর তত্ত্ব তল্লাশও করেন না। এই রকম অবস্থায় শকুন্তলার মনে গভীর বেদনার জন্ম দেয়, এবং শকুন্তলা মনের দুঃখে, চিন্তা, সমস্ত কিছু, বিষণ্ণতা, চিন্তা সমস্ত কিছু শকুন্তলাকে গ্রাস করে। সে তপবনে বসে তার স্বামীর কথা ভাবতে থাকেন। তো সেই সময় ওই তপবনে ভিক্ষা নিতে আসেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনিকে আমরা জানি যে তিনি ভীষণ রাগী ছিলেন। তো সেই দুর্বাসা মুনি তপবনের এসে যখন ভিক্ষা চান শকুন্তলার কাছে, শকুন্তলা তখন তার স্বামীর চিন্তায় মগ্ন, সে শুনতেই পান না সেই কর্ণমুনির ভিক্ষা চাইছেন সেটা। তো কর্ণমুনি বলছি, ভুল বললাম, দুর্বাসা মুনি ভিক্ষা চাইছেন সেটা শকুন্তলা শুনতেই পাচ্ছেন না, মানে এতটাই তিনি চিন্তায় মগ্ন, তার স্বামীর চিন্তায়। তখন দুর্বাসা মুনি রেগে গেলেন। রেগে গিয়ে তিনি কি করলেন, শকুন্তলাকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? তিনি বললেন যে তুমি যার চিন্তায় তুমি মগ্ন সে তোমাকে চিনতে পারবে না। তো এমন অভিশাপের কথা শকুন্তলা শুনতে পায়নি। শুনেছিল শকুন্তলা সেই দুই সখী
অনুসূয়া এবং প্রিয়ংবদা। এরপর যেটা হয় যে অনুসূয়া প্রিয়ংবদা দুর্বাসা মুনিকে খুব অনুনয় বিনয় করে, বলে যে তার এরকম এরকম অবস্থা, সে সত্যিই ভীষণ চিন্তাগ্রস্ত, তো আপনি যদি এই অভিশাপ দেন তাহলে তার প্রাণ চলে যাবে, এরকম বলে। তো দুর্বাসা মুনি বলেন যে আমি যখন একবার অভিশাপ দিয়েছি সেই শাপ তো ফলবেই, তো সেক্ষেত্রে কি করা যাবে না, সে কোনো যদি স্মারক চিহ্ন থাকে, মানে অভিজ্ঞান থাকে, অর্থাৎ যেটা দেখলে পরে তার মনে পড়বে, কোনো চিহ্ন থাকে, সেরকম যদি কিছু সেই রাজার থেকে থাকে, তাহলে সেটি দেখালেই সে তার সমস্ত কিছু মনে পড়ে যাবে। তখন অনুসূয়া প্রিয়ংবদা মনে করেন যে একটা আংটি তো রাজা দুষ্যন্ত শকুন্তলাকে দিয়ে গেছিলেন, যে আংটির মধ্যে রাজার নাম খোদাই করা আছে, তাহলে সেই আংটিটাই তো অভিজ্ঞান, সেই আংটিটাই শকুন্তলা যখন যাবে তখন রাজাকে দেখাবে, তাহলে স্বাভাবিকভাবেই মনে পড়বে। তাই মুনির এই অভিশাপের কথা, মুনির এই অভিশাপের কথা শকুন্তলাকে জানানোর কোনো প্রয়োজন নেই, বা বলবো না, সে আরো কষ্ট পাবে, আরো ব্যথা পাবে, আরো কান্নাকাটি করবে। এটা অনুসূয়া প্রিয়ংবদা মনে করে তারা কাউকে কিছু জানান না। এরপরে যথারীতি কর্ণমুনি ফিরে আসেন তার কাজ সেরে, এবং তারপরে তিনি সমস্ত কথা জানতে পারেন যে তার মেয়ের কিভাবে বিবাহ হলো, সমস্ত কিছু। তারপর তবুও রাজা যখন তত্ত্ব তল্লাশ করতে আসছেন না, তখন কর্ণমুনি এবং গৌতমী শকুন্তলাকে মাতৃস্নেহে বড় করেন। তো তারা কর্ণমুনি তপোবন থেকে তারা কর্ণমুনি এবং গৌতমী ঠিক করেন যে তাহলে মেয়েকে রেখে আসা হোক রাজার কাছে। তো কর্ণমুনি যখন রাখতে যান, তখন ওখানে শকুন্তলা ওই আংটিটি দুষ্যন্তর রাজসভার আগেই হারিয়ে ফেলেন একটি পুকুরে স্নান করতে গিয়ে, এবং রাজার রাজসভায় গিয়ে সেই আংটি সে দেখাতে পারে না, এবং স্বাভাবিকভাবে রাজাও তাকে মনে করতে পারেন না ওই মুনির অভিশাপের ফলে, এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত হতে হয়। তো এরকম অবস্থায় কি হয় যে আংটিটি পুকুরে ফেলেন রাজ সরোবরে, সেখানে ওই আংটিটি একটি মাছ খেয়ে ফেলে, এবং এই ধীবর বলা হয় জেলেকে, অর্থাৎ যারা মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে। তো এই ধীবর কি করেন, ধীবর যখন মাছ ধরেন তখন যে মাছটি ওই আংটিটি খেয়ে ফেলেন, সেই আংটিটি ধীবর পান, ওই মাছটি ধীবর পান, মাছটি কেটে যখন মাছের পেটে ওই আংটিটি পান ওই ধীবর, তখন তিনি সেই আংটিটি নিয়ে বাজারে বিক্রি করতে যান। বাজারে বিক্রি করতে গিয়ে ওই যে যেহেতু রাজার নাম খোদাই করা আছে, তাই সেই আংটিটি কেউ কিনতে চান না, বা তিনি বিক্রি করতে পারেন না। এরকম অবস্থায় রাজার রক্ষী তারা এই ধীবরকে ধরে নিয়ে রাজার কাছে যান, মানে কি বলে, রাজার কাছে তার শাস্তির জন্য যান। তারা ভাবছে যে হয়তো সেই আংটিটি এই ধীবরটি চুরি করেছে, চুরি করে বিক্রি করতে যাচ্ছে। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছেন, কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। অভিশাপ কি দিলেন? যার চিন্তায় সে মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে শাপের প্রভাব দূর হবে। যেটা বললাম, দুষ্যন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে
পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। মহর্ষি কর্ণ তীর্থে গেছিলেন, তাহলে তীর্থ থেকে তিনি ফিরে আসলেন, এসে সমস্তটা জেনে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর আয়োজন করলেন। দুষ্যন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। এদিকে পথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেবার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। তাহলে সে স্নান করে পুজো দিতে গিয়ে তার আংটি, মানে জলের যে অঞ্জলি দেয় না, এরকম করে সেই অঞ্জলি দিতে গিয়ে তার আংটি খুলে পড়ে গেছে। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। কিভাবে পেল সেই ধীবর সেটা আমি বললাম। এবার নাটক যেহেতু পরপর পরপর বক্তব্য রাখা হচ্ছে, অর্থাৎ তোমরা যারা নাটকের সঙ্গে যুক্ত তারা জানো কিভাবে মঞ্চে নাটক পরিবেশন করা হয়। এক একজনের এক একটি বক্তব্য আকারে মানে সমস্ত বক্তব্য উঠে আসে। তো কি বলছে, তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। তাহলে নগর রক্ষায় রাজা শ্যালক কি কাজে নিযুক্ত? নগর রক্ষায়, নগর রক্ষার কাজে নিযুক্ত রাজশ্যালক, শ্যালক মানে হচ্ছে শালা, রাজার শালা, এবং তার দুইজন রক্ষীর সঙ্গে একটি পুরুষকে বেঁধে দুই রক্ষী প্রবেশ করছে। দুই রক্ষী মানে এখানে কিন্তু দ্বিতীয় রক্ষী, হ্যাঁ, দুজন রক্ষী, তাহলে প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষী, তো এখানে দুই বলতে দ্বিতীয়। দুই রক্ষী তাড়না করে মানে একটু ধাক্কা দিয়ে তাড়াতাড়ি করে, যে চল চল করে না, সেরকম করে তাড়না দিয়ে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? পুরুষ অর্থাৎ সে ধীবর ভয় পাওয়ার অভিনয় করে, মানে সে ভয় পেয়েছে এমন একটা, এটা যেহেতু অভিনয় করছে সেজন্য অভিনয় করে বলছে, অর্থাৎ সেই ধীবর ভয় পেয়ে কি বলছেন, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। প্রথম রক্ষী, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? পুরুষ অর্থাৎ ধীবর, সে বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শুক্রাবতারে আমি থাকি। তাহলে ধীবরের বাসস্থান কোথায়? শুক্রাবতার। সে একজন জেলে। তো তারা তো বিশ্বাস করছে না যে রাজার এই নাম খচিত আংটি এর কাছে যাবে কি করে। তো সে বলছে, তো রাজা কি তোকে সৎ ব্রাহ্মণ মনে করে দান করেছে? রাজারা অনেক সময়ই ব্রাহ্মণদেরকে অনেক কিছু দান করতেন, হ্যাঁ, যেহেতু ব্রাহ্মণরা রাজার অনেক কাছাকাছি থাকতেন, বেশিরভাগ সাধারণত রাজার সঙ্গে দেখা করতে পেত না, বিশেষ করে এই জেলের দেখা করার কোনো ঘটনাই ঘটে না, জেলেরা দেখতেই পায় না রাজাকে। তো সেই জন্য বলছে যে তাহলে কি রাজা তোকে এই মনে করে দিয়েছে? দ্বিতীয় রক্ষী, দুইজন রক্ষী, দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বাটপার, আমি কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? যে শুক্রাবতারে থাকে, জেলে, এসব বলছে, তার পরিচয় হচ্ছে। তখন সে রেগে গিয়ে বলছে, শ্যালক সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। সূচক হচ্ছে একজন রক্ষীর নাম। রাজা শ্যালক বলছে, সূচক, একে পূর্বাপর মানে পূর্ব থেকে পর, মানে প্রথম থেকে শেষ অবধি সবটা বলতে দাও, একে বাধা দিও না। দুই রক্ষী অর্থাৎ দ্বিতীয় রক্ষী, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি? পুরুষ, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক হেসে, তা তোর জীবিকা বেশ পবিত্র হয় বলতে হয় দেখছি। পুরুষ, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয়, ব্যাকেটে ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও
বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। দেখো, এটা অনেক বছর, অনেক অনেক বছর আগেকার ঘটনা, প্রায় আমাদের এখনকার থেকে ১,৫০০ বছর, ১,৫০০-এর আশেপাশে, তার বেশিই বলা যায় কিছু, সেরকম আগেকার ঘটনা। তো তখন আমাদের সমাজে জাতিভেদ প্রথা এগুলো অনেক বেশি ছিল, এবং এই জেলে হচ্ছে সমাজের নিচু সম্প্রদায়ের, তাই সমাজের উঁচু সম্প্রদায় যারা, তারা এদেরকে ঘৃণার চোখে তারা তো দেখতোই, উপরন্তু তারাও যে যারা নিচু সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত, তারাও নিজেদের কাজটাকে মনে করতো সত্যিই ঘৃণ্য কাজ। অর্থাৎ তাদের অন্তরের মধ্যে, আমরা যে এখন বলি যে কোনো কাজই ঘৃণার নয়, সব কাজই কাজ, এই ব্যাপারটা তো, এই আধুনিক চিন্তা, এটা তো তখন ছিল না। তাই যখন সে জেলে তার পরিচয় দিচ্ছে, রাজার শ্যালক তাকে ঠাট্টা করে হেসে বলছে, বেশ পবিত্র কাজ তো, এখনকার দিনে আমরা এটা তো ভাবতে পারি না, এটা হওয়া উচিতও নয়, কিন্তু যেহেতু বলছি যে এটা ১,৫০০ বছরেরও থেকে বেশি আগেকার ঘটনা, তাই তখনকার সমাজ এরকম ছিল। যে কোনো সাহিত্যেই তখনকার সমাজের কথাই তো উঠে আসে, তা এটাও সেরকম তখনকার সমাজ চিত্রই ধরে নাও। তো সেখানে কি বলছে, যে জেলে রাজার শ্যালক যখন ঠাট্টা করছে, তখন জেলে দেখো নিজে বলছে যে যে বৃত্তি নিয়ে যে জন্মেছে, অর্থাৎ সে জেলে, তার বাবা জেলে ছিল, তার বাবা জেলে ছিল, তার বাবা জেলে ছিল, এরকম ভাবে তারা বংশ পরম্পরায় জেলেই হয়ে আসছে। তখনকার দিনে রাজার শাসন ছিল, অর্থাৎ রাজবংশেরই তারাই রাজা হতো, তাই তো, বাইরে থেকে কেউ রাজা হতো না। ব্রাহ্মণ্য বংশের যারা ছিল, তারা ব্রাহ্মণ পৌরোহিত্য করে আসতো, পুরুষের পর পুরুষ ধরে, যারা মানে যে যে বৃত্তিতে থাকতো, তারা সেই বৃত্তি পুরুষের পর পুরুষ ধরে করে আসতো। তো সে সেই কথাটাই বলছে যে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে, অর্থাৎ তারা বিশ্বাস করছে তারা সেই বৃত্তিটা নিয়েই সেই জন্মটা পেয়েছে, তাই সেই বৃত্তি থেকে তাদের যে বেরিয়ে আসতে পারে, এখনকার দিনে তো সেটা হয় না। এখনকার দিনে যার বাবা মাছ ধরে, সে যে বড় হয়ে সেও মাছ ধরবে তেমনটা নয়, সে অন্য কোনো যে কোনো পেশায় যেতে পারে, তার পছন্দ মতো কোনো পেশা সে নির্বাচন করতে পারে। তো তখনকার দিনে সেটা ছিল না, তাই তখনকার দিনের মানুষ বিশ্বাস করতো যে এই পেশা নিয়ে, এই বৃত্তি নিয়েই তারা জন্মেছে। তো সেও এই ধীবরও সেরকম বলছে যে সেই বৃত্তি নিন্দনীয়, ওই যেটা বললাম, সে নিজেও বিশ্বাস করছে জাতিভেদ প্রথার ফসল তার অন্তরের ভেতরে ঢুকে গেছে, যে আমি সমাজের নিচু শ্রেণী এবং আমার কাজ নিচু। হ্যাঁ, তো সে সেই জন্য বলছে যে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। অর্থাৎ আমি এই বৃত্তি নিয়ে জন্মেছি, এই বৃত্তিটা নিন্দনীয় আমি জানি, কিন্তু এটা পরিত্যাগ করা আমার উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ, অর্থাৎ বেদ জানা, বেদে বেদ, যে ব্রাহ্মণ বেদ জানে, অর্থাৎ বেদ পড়াতো তখন। তো বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ, অর্থাৎ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞের সময় যখন পশুবধ করেন, তখন নির্দয় হয়ে থাকেন। তাহলে এর থেকে আমরা কি জানতে পারলাম, যে তখনকার দিনে যজ্ঞের সময় পশুবধ হতো, তাই তো, পশুবধ দেওয়া হতো। শ্যালক তারপর মানে ওর এই কথাগুলো শ্যালক শুনতে চাইছে না। তারপর পুরুষ, সে কি বলছে, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণি মুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। সে বলছে যে একদিন রুই মাছ কেটে, তাহলে সেই আংটিটি রুই মাছ খেয়েছিল, রুই মাছ কেটে যখন রুই মাছটাকে কাটছিল টুকরো টুকরো করে, তখন মাছের পেট থেকে ওই মণিমুক্ত খচিত ঝলমলে আংটিটা সে পেয়েছিল। সেই আংটিটা সে যখন বিক্রি করার জন্য লোককে দেখাচ্ছিল, তখনই তাকে এরা ধরে নিয়েছে। শ্যালক, জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যায়। তো তাকে ওখান থেকে রাজবাড়িতে নিয়ে যাবে।
যেখানে ধরেছে নগর এর মধ্যে, সেখান থেকে রাজবাড়িতে নিয়ে যাবে। জানুক হচ্ছে আর একজন রক্ষী, তাহলে একজন রক্ষীর নাম সূচক আর একজন রক্ষীর নাম জানুক, হলো দুই রক্ষী। তবে তাই হোক, চল রে কাঠ কাটা, দুজন রক্ষী বলছে যে চলো তাই হোক। সূচক শ্যালক, সূচক ও একটা কথা, যেটা হচ্ছে দুই রক্ষী মানে দুইজন রক্ষী মিলিয়ে বলছেন বোধহয়, হ্যাঁ দুইজন রক্ষী মিলিয়ে বলছেন। আহ, দুইজন রক্ষী কি বলছেন, যে তবে তাই হোক, চল রে গাঁট কাটা, বলছে চল সবাই এগিয়ে চলেন। শ্যালক, সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর, ইতিমধ্যে এই আংটিটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। শ্যালক, শ্যালক মানে হচ্ছে রাজার শ্যালক, রাজার শ্যালক কি বলছে, সূচক আর একজন রক্ষীর নাম, তাহলে একজন রক্ষীর নাম জানুক আর একজন রক্ষীর নাম সূচক। সূচককে বলছে যে সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে দাঁড়িয়ে থাকো, অপেক্ষা করো, ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সে বিষয়ে মহারাজকে নিবেদন করে আদেশ নিয়ে আসছে। মহারাজের আংটি, তাই মহারাজের কাছে কথা বলে এসে তারপরে জানাচ্ছি। দুই রক্ষী, আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজার শ্যালক বেরিয়ে রাজশ্যালক বেরিয়ে গেলেন, রাজশ্যালক সেখান থেকে বেরিয়ে গেল। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, মানে কিছুক্ষণ পরে তারা বলছে, অর্থাৎ নাটকের একটা অংশ শেষ হলো। প্রথম রক্ষী বলছে যে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। প্রথম রক্ষী, জানো একে মারার আগে যে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে, জেলেকে দেখিয়ে দিল। তাহলে দেখো এখানে প্রথম রক্ষী কেমন বলছে, তারা কতটা নিষ্ঠুর ছিল রাজার রক্ষী, যে বলছে যে একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে সেই ফুলের মালা গাঁথার জন্য আমার হাত নিষ্পিস করছে। হুম। তো জানুক হচ্ছে দ্বিতীয় রক্ষী কিন্তু, হ্যাঁ তাহলে প্রথম রক্ষীর নাম সূচক, দ্বিতীয় রক্ষীর নাম জানুক। পুরুষ, অর্থাৎ সে জেলে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী তাকে দেখে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে নয় কুকুর দিয়ে খাওয়ানো হবে, অর্থাৎ তাকে মেরে হয় শকুন তাকে খাবে না হলে কুকুর তাকে খাবে, এরকম নৃশংস কথাবার্তা তারা বলছে। অর্থাৎ রাজার রক্ষীরা এই যে ওর কথা কিছু শুনতেই চাইছে না এবং বিশ্বাসও করছে না। শ্যালক, অর্থাৎ রাজার শ্যালক প্রবেশ করে এবং তারপরে রাজার শ্যালক কি বলেন, সূচক এই জেলেকে ছেড়ে দাও, আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক একজন রক্ষীকে বলছে, রক্ষীর নাম তো সূচক, তাকে বলছে সূচক একে ছেড়ে দাও। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দিল, ওকে তো বেঁধে আসছিল হাতে বেঁধে, তো ওর হাতের বাঁধনটা খুলে দিয়ে বলে জমের বাড়ি থেকে ঘুরে এলো। পুরুষ শ্যালককে প্রণাম করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে, মানে আজকে সারাদিন তো তার কোনো ব্যবসা হলো না, এই আংটি নিয়ে সে বেরিয়েছিল, তারপরে তো মানে তার এই হেনস্থা, তো বলছে আমার আজকে ওরা দিন আনার দিন খায়, মানে যেরকম নিয়ে যাবে যেদিন সেরকম সেদিন খাবে, তো বলছে আজকে সারাদিন আমার সংসার খাবে কি করে, চলবে কি করে তার সংসার। শ্যালক, মহারাজের আংটির মূল্যের সমপরিমাণ সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। তাহলে কি বলছে, মহারাজ আংটির যা মূল্য হবে সেই পরিমাণ টাকা তোমায় দিয়েছেন, জেলেকে টাকা দিলেন। পুরুষ প্রণাম গ্রহণ করে, প্রভু প্রভু অনুগৃহীত হলাম, অনুগ্রহ পেল তো তার জন্য বলছে অনুগৃহীত হলাম। সূচক, এ কি যা তা অনুগ্রহ, একটা রাজার মণিমুক্ত খচিত সোনার আংটি, সেই আংটির দাম প্রচুর হবে,
তাই জেলের হাতে এখন প্রচুর টাকা, তাই বলছে যে সেই টাকার পরিমাণ দেখে সূচক কে মানে ভাবছে যে এ আবার কি ধরনের এত টাকা। বলছে এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ যে মরতে যাচ্ছিল, যাকে মেরে ফেলা হবে তাই ভাবছিল, তার জন্য ওরা এতক্ষণ ধরে হাসি ঠাট্টা এই সমস্ত কিছু করছিল, তাকে সেখান থেকে নামিয়ে একেবারে মানে হাতির পিঠে চাপিয়ে দেওয়া হলো। মানে কি হতে যাচ্ছিল আর কি হলো জানুক। আরেকজন রক্ষী সে বলছে হুজুর যে পরিমাণ মানে জানুক হচ্ছে দ্বিতীয় রক্ষী, তো দ্বিতীয় রক্ষী কি বলছে, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি, হুজুর মানে রাজা শ্যালককেও সম্বোধন করে বলছে যে যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে এই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। শ্যালক: দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। এই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। সম্ভবত গভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে চেয়ে রইলেন। শ্যালক কি বলছে যে মানে দামি মণিমুক্ত রয়েছে বলেই যে আংটিটা রাজার প্রিয় তেমনটা কিন্তু নয়, এই আংটির সঙ্গে আরো কিছু কাহিনী বা ঘটনা রয়েছে। রাজা সম্ভবত গম্ভীর প্রকৃতির, কিন্তু তবুও রাজা বিহ্বল হলেন, তার কারোর কথা মনে পড়লো। বিহ্বল হলেন মানে তার চোখটা হয়তো ছলছল করে উঠেছিল, কিছুটা নরম হয়ে গেছিলেন রাজা। সূচক: তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। দেখো আংটিটা কিন্তু পেয়েছে ধীবর, কিন্তু ধীবর যে সেবা করলো তা নয়, মহারাজের শ্যালক সেবা করছেন। অর্থাৎ সমাজের এই সমস্ত প্রথাগুলো এমন ছিল এবং এই রক্ষীর প্রভু হচ্ছে সেই রাজার শ্যালক, তাই তাকে সেই তার প্রভুর সবসময় কি বলবো, প্রভুর মন জুগিয়ে চলতে চলতে এমন অবস্থা হয়েছে যে তারা ধীবরকে কোনো রকম মানে তারা আংটিটা পেয়ে রাজার উপকার হয়েছে, কিন্তু তারা ধীবরকে ঠিক মানে ইয়ে করতে পারছে না, সহ্য করতে পারছে না। সেক্ষেত্রে বলছে যে রাজার শ্যালকই যেন মানে ইয়ে করেছে, কিছু ভালো কাজ করেছে, কিন্তু যার দ্বারা রাজার শ্যালক ভালো কাজ করলো তাকে তারা কোনো রকম কোনো মানে পুরস্কার মানে একটা ভালো কথাও তারা বলতে রাজি নয়। বলছে আপনি জানুক, তার চেয়ে বল এই জেলের সেবা করলেন, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। এখনো পর্যন্ত জেলেকে তারা হিংসার দৃষ্টিতে দেখে তারা একটু ব্যঙ্গ করে বলছে তার চেয়ে বল এই জেলের সেবা করলেন। পুরুষ: মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক তোমাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি, আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। ওই যে ওকে তারা শুলে চড়াবে, তাকে মেরে ফেলা হবে, তার আগে তার জন্য যে মালা গাঁথা হবে সেই কথা বলছিল, তো সেই জন্য জেলে বলল যে মহাশয় এই উপহারের অর্ধেকটা আপনাদেরকে ফুলের দাম হিসেবে দিচ্ছি। অর্থাৎ সে যা অর্থ পেল সেই অর্থের অর্ধেকটা সে এদেরকে দিয়ে দিতে যাচ্ছিল। জানুক: এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক: শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। রাজা শ্যালক কিন্তু বলল যে শোনো ধীবর, তুমি আজ থেকে আমার প্রিয় বন্ধু হলে। কারণ তাকে অনেক রাজার কাছে তাকে কি বলবো অনেকটা কাছের করে দিল, তার অনেক ভালো হলো, তো সেজন্য এইটা হচ্ছে আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম দুই রক্ষী মানে দ্বিতীয় রক্ষী কিন্তু না, হ্যাঁ দুই রক্ষী মানে দুইজন রক্ষী মিলে কথা বলছেন। হ্যাঁ, কোনো কথা দুজন রক্ষী বলছেন, কোনো কথা একজন, যেহেতু নাটক মঞ্চস্থ হচ্ছে তাহলে এখানে আমরা দেখলাম এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে, মহাকবি কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম নাটক, সংস্কৃত নাটক, সেখান থেকে বাংলায় তর্জমা করেছেন সাহিত্যিক সত্যনারায়ণ চক্রবর্তী। হুম এখানে কতজন চরিত্র রয়েছে নাটকে? 4জন চরিত্র রয়েছে। এক হচ্ছে রাজার শ্যালক, দুই হচ্ছে সূচক, জানুক দুই রক্ষী, আর তিন হচ্ছে ধীবর। এই চার হচ্ছে ধীবর। এই হচ্ছে 4টি চরিত্র নিয়ে এই নাটকটি রয়েছে, নাটকটিতে 4টি চরিত্র রয়েছে। হয়েছে, আজকের মতো এতটুকুই।